বিশ্বের তৃতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতি হতে যাচ্ছে বাংলাদেশ, জাতিসংঘের প্রতিবেদন। পদ্মা সেতুর জাজিরা অংশে বসানো হলো ষষ্ঠ স্প্যান, প্রায় 1 কিলোমিটার দৃশ্যমান। কুমিল্লার নাশকতা মামলায় খালেদার জামিন 4 ফেব্রুয়ারি নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের। লক্ষ্মীপুরে ট্রাক অটোরিকশার সংঘর্ষ, একই পরিবারে 5 জন সহ নিহত 7। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ এবং আমি তাসনিম আফিফা। সংবাদে আরো থাকছে: ভালোবাসার অর্ঘ্যে সিক্ত বরেণ্য সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল, বিকেলে মিরপুরে অন্তিম শয়ান। এবছর বিশ্বের তৃতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হতে যাচ্ছে বাংলাদেশ। জাতিসংঘের বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা ও সম্ভাবনা বিষয়ক প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বলা হয়, অল্প সময়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বছরে 7% উপরে বাড়বে। তবে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, মুদ্রাস্ফীতির চাপ ও আর্থিক প্রবৃদ্ধির গতি ধরে রাখতে চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। বিস্তারিত দুলি মল্লিকের রিপোর্টে। প্রতিনিয়ত বাড়ছে বৈশ্বিক অর্থনীতির আকার। 2019 সাল নাগাদ যা বৃদ্ধি পাবে প্রায় 3%। বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে নেই বাংলাদেশ। দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভারতের পরে অবস্থান বাংলাদেশের। জাতিসংঘের বৈশ্বিক অর্থনীতির অবস্থা ও সম্ভাবনা বিষয়ক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত গতিতে বাড়ছে বাংলাদেশের অর্থনীতির আকার। সুনির্দিষ্ট ও শক্তিশালী বিনিয়োগ, ব্যক্তিগত খাতে ব্যয় বৃদ্ধি ও সন্তোষজনক আর্থিক নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। অর্থনৈতিক অগ্রযাত্রার ধারাবাহিকতায় বড় মাপের অবকাঠামোগত প্রকল্পের পাশাপাশি জ্বালানি খাতে নতুন নতুন প্রকল্প দৃশ্যমান হবে। বাণিজ্য খাতে সীমাবদ্ধতা ও আঞ্চলিক সমন্বয়ের অভাব থাকলেও বৈদেশিক বাণিজ্যে দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশকে। আর বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় বড় অনুঘটক হিসেবে কাজ করছে তৈরি পোশাক খাত। প্রতিবেদনে বেশ কিছু চ্যালেঞ্জের কথাও বলা হয়েছে। অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে বাড়বে মুদ্রাস্ফীতি, একই সঙ্গে চলমান রাজস্ব ঘাটতিও অব্যাহত থাকবে। এ অবস্থায় নীতি নির্ধারকদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জাতিসংঘ। সুনির্দিষ্ট পরিকল্পনা, ব্যবসার পরিবেশ সৃষ্টি, বিনিয়োগ বাড়ানো, শিল্প খাতকে গুরুত্ব দেওয়া সহ কঠোর আর্থিক নীতি মেনে চলার তাগিদ দিয়েছে সংস্থাটি। দুলি মল্লিক, 21 টেলিভিশন। শরীয়তপুরের জাজিরা পয়েন্টে পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান বসানো হয়েছে। 34 ও 37 নম্বর খুঁটির উপর এই স্প্যান বসানোর ফলে জাজিরা অংশে পদ্মা সেতু 900 মিটার দৃশ্যমান হয়েছে। এতে খুশি দক্ষিণাঞ্চলের মানুষ। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। পদ্মার বুকে বুধবার সকাল 8টা থেকে শুরু হয় ষষ্ঠ স্প্যান বসানোর কাজ। 3600 টন উচ্চ ধারণ ক্ষমতার ভাসমান ক্রেনের জাহাজ তিয়ান ইয়ে হাও স্প্যানটি নিয়ে 36 ও 37 নম্বর খুঁটির দিকে ধীরে ধীরে চাপতে থাকে। এরপর সকাল 9:30টার দিকে 2 খুঁটির ওপর স্প্যানটি বসিয়ে দেওয়া হয়। এরপর চলে খুঁটির ওপর সিমেন্ট মিশ্রিত উচ্চ ক্ষমতার বিয়ারিং সহ 2 খুঁটির সাথে স্থায়ী করার কাজ। এই বিষয়ে কথা বলতে গেলে কর্তৃপক্ষ রাজি হননি। স্প্যান বসানোর ফলে আনন্দিত পদ্মাপাড়ের মানুষ সহ দক্ষিণাঞ্চলের মানুষ। তারা দেখছে 21 জেলার উন্নয়নের স্বপ্ন। আমরা অত্যন্ত খুশিতে এবং গর্বিত হচ্ছি যে এই সরকার আমলে বৃষ্টি হচ্ছে এবং এটা খুব ভালো একটা কাজ হচ্ছে, যা উন্নয়নের একটা মহা পরিকল্পনা, যা পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের উন্নয়ন ঘটবে। আনন্দের সাথে জানাচ্ছি যে পদ্মা সেতু তাড়াতাড়ি সম্পন্ন হলে 21 জেলার মানুষের উন্নয়ন হবে। সরকারের ধন্যবাদ যে এত সুন্দর এত টাকার কাজ চলতেছে দক্ষিণ অঞ্চলে পদ্মা সেতু চতুর্দিক ঘিরে পর্যটক আসবে, বহির্বিশ্বের মানুষ আজকে আমাদের বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে। এর আগে মঙ্গলবার থেকে স্প্যান নিয়ে জাহাজটি 36 ও 37 নম্বর খুঁটির মাঝে অবস্থান করে। এরপর 12টি অ্যাঙ্কর দিয়ে শক্ত করে স্প্যানটি 2 খুঁটির মাঝামাঝি স্থানে ঝুলিয়ে রাখা হয়। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন।
প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রপতি আব্দুল কাইয়ুম মালিকজাত। সকালে গণভবনে সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান দেশটির রাষ্ট্রদূত। রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখতে বাংলাদেশের পাশে থাকারও আশ্বাস দেন কাইয়ুম মালিকজাত। সে সময় দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং শতবর্ষী পরিকল্পনা বাস্তবায়নে সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুমিল্লার ১৪ গ্রামে নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন ৪ ফেব্রুয়ারি নিষ্পত্তির জন্য নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। খালেদা জিয়ার আইনজীবীরা জানান, আগামী ৪ ফেব্রুয়ারি নিম্ন আদালতে এ মামলার পরবর্তী তারিখ ধার্য রয়েছে। ওই দিন এ বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে গত ২০ জানুয়ারি হাইকোর্টে জামিন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ১৪ গ্রাম উপজেলায় কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি চেয়ারপারসন সহ ২০ দলের স্থানীয় ৩২ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলাটি দায়ের করে পুলিশ। এই মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়। লক্ষ্মীপুরে ট্রাক সিএনজি অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৫ জন সহ ৭ জন নিহত হয়েছে। ভোরে ঢাকা রায়পুর মহাসড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রতিনিধির সহায়তায় মিজানুর রহমানের রিপোর্ট। চিকিৎসাধীন ছেলেকে দেখতে সিএনজি অটোরিকশা যোগে হাসপাতালে যাচ্ছিলেন বাবা শাহ আলম সহ পরিবারের ৫ সদস্য। তাদের বহনকারী অটোরিকশাটি ঢাকা রায়পুর মহাসড়কের রতনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ৫ জন সহ ৭ জন নিহত হয়। নিহতরা হলেন শাহ আলম, নাসিমা আক্তার, রোকেয়া বেগম, শামসুন নাহার, রুবেল এবং অটোরিকশা চালক নুরু ও অমিত। ৫টা সিএনজি লয়ে যাইবার পথে ৪ সিএনজি আমরা চলে গেছি। আমাদের লাস্টে সিএনজিটা ছিল, ওই সিএনজিটার যে লক্ষ্মীপুর আসার পথে একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যারা মারা গেছে তারা হলো একজন হলো আমার চাচি, দুইটা আমার বোন, দুইটা আমার ভাগিনা আর একটা আমার বোনের জামাই। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এই পেপরা চলাচলের কারণে আজ কুয়াশাচ্ছন্ন পরিস্থিতির কারণে হয়তো নিহত সবাই নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জগদীশপুর এলাকার বাসিন্দা। মিজানুর রহমান, ২১ টেলিভিশন। প্রিয়জন ও ভক্ত অনুরাগী শোক, শ্রদ্ধা, ভালোবাসায় সিক্ত হলেন বরেণ্য সঙ্গীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল। কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলে ফুলে ছেয়ে যায় তার কফিন। শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আজই মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন এই বীর মুক্তিযোদ্ধা। রিপোর্ট আকবর হোসেন সুমনের। কালের সাক্ষী রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার, দেশের কীর্তিমান ও সৃষ্টিশীল মানুষের শেষ শ্রদ্ধার পবিত্র স্থান। এবার তাঁদের কাতারে সঙ্গীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল। মহান মুক্তিযুদ্ধের তরুণ সাহসী যোদ্ধাকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান জানাতে দেয়া হয় গার্ড অব অনার। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নিবেদন করা হয় ফুলেল শ্রদ্ধা। সঙ্গীতের এই সারথিকে শেষবারের মতো দেখতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন বন্ধু, অনুসারী ও ভক্তরা। দেশাত্মবোধক সহ অসংখ্য গান সৃষ্টির পাশাপাশি তাঁর হাতে তৈরি হয়েছে অনেক শিল্পী। কবে এত বড় অভিমান করলো আমার পুরো আমি জানি না, যে এবার যাওয়ার সময় আমাকে বলে যায়নি যে আমি চলে যাচ্ছি। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সৃষ্টি সংরক্ষণের দাবি জানিয়েছে শিল্পী সমাজ। সরকারিভাবে যেন গানগুলো সংরক্ষণ করা হয়, বিশেষ করে দেশের গানগুলো, এবং সঙ্গে ছায়াছবির কিছু গানও পারলে সব গানই। এই বন্দি দশায় থেকেই তার স্বাস্থ্যের অবনতি ঘটেছিল এবং সঙ্গীত জগৎ থেকেও প্রায় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলেন। এটা আমাদের প্রাণের ভেতরে বাজছে, ক্রমশই বেজে চলেছে তার এই গানের সুর। আমি বিনয়ের সঙ্গে বলবো যে এখন থেকে শুরু করুক অন্তত আহমেদ ইমতিয়াজ বুলবুল দিয়ে, যে আগামী প্রজন্ম যেন জানতে পারে যে আহমেদ ইমতিয়াজ বুলবুলের সৃষ্টি কোন। সাংস্কৃতিক অঙ্গনে সংগ্রাম করে করে আজকে তাকে চলে যেতে হলো। অতএব এর মধ্যখানের সময়টার মধ্যে বুলবুলকে আমরা কতটুকু কোন জায়গাতে সহযোগিতা করতে পেরেছি। আরেকজন আহমেদ ইমতিয়াজ বুলবুলের আবির্ভাবের জন্য এই জাতিকে আরো বহুদিন অপেক্ষা করতে হবে।
সময়ের স্রোতে শিল্পীদের সৃষ্টি যাতে হারিয়ে না যায় সে ব্যাপারে সরকার উদ্যোগ নেবে বলে জানান তথ্যমন্ত্রী। অনেকগুলো সুর তো তিনি করে গেছেন যেগুলো বাংলা গানের মাধ্যমে আমরা পেয়েছি, কিন্তু তার হয়তো অনেক কাজ অপ্রকাশিত রয়ে গেছে। তো সেগুলোকে সংরক্ষণ করা আমি মনে করি দেশের স্বার্থে, সংস্কৃতির স্বার্থে, বাংলা গানের স্বার্থে প্রয়োজন। দীর্ঘদিন হৃদরোগে ভুগে মঙ্গলবার 63 বছর বয়সে ইহলোকের মায়া ত্যাগ করেন মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, সংবাদে নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। বিআরটিএতে দুর্নীতি অনিয়ম বরদাস্ত করা হবে না বললেন ওবায়দুল কাদের। সব রোহিঙ্গার নজর বাংলাদেশের দিকে, রাখাইন সংঘাতে ব্যাহত হচ্ছে প্রত্যাবাসন। আবার আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। বিআরটিতে অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বিআরটিএ ভবনে কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও কিশোরগঞ্জ উপনির্বাচনে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে বলেও জানান তিনি। গত 10 বছরে বিএনপির ডাকে কেউ সাড়া দেয়নি, এখনো দেবে না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। যারা আগে ছিলেন, ব্যাড প্র্যাকটিস করেছেন, আমি তাদেরকে সংশোধন হতে অনুরোধ করব। অন্যথায় আমরা কিন্তু কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হব। আমি আশা করি আমরা 26 তারিখে দেখে শুনে যাচাই বাছাই করি একজন জনপ্রিয় যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেব। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের বোঝা বেড়েই চলেছে। মিয়ানমারের পর এখন ভারত ও সৌদি আরব থেকেও বাংলাদেশে আসছে রোহিঙ্গারা। এদিকে মিয়ানমার সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া মিয়ানমারের ধীরগতি নিয়ে প্রশ্ন তুলেছেন জাতিসংঘে বিশেষ দূত ক্রিস্টিন বার্গার। আরো জানাচ্ছে দুলি মল্লিক। কক্সবাজারের কুতুপালংয়ে যতদূর চোখ যায় শুধু সারি সারি ঘর। 2017 সালের আগস্টে মিয়ানমারের রাখাইনে সহিংসতা শুরুর পর 7.5 লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নেয় এই ক্যাম্পে। আগে থেকে ছিল আরো কয়েক লাখ রোহিঙ্গা। সব মিলিয়ে বাংলাদেশের রোহিঙ্গার সংখ্যা এখন 10 লাখ ছাড়িয়েছে। নতুন করে এখন প্রতিবেশী দেশ ভারত ও মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে আসছে রোহিঙ্গারা। এরই মধ্যে ভারত থেকে প্রায় 1,500 রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে কুতুপালং ক্যাম্পে আশ্রয় নিয়েছে। অন্যদিকে বাংলাদেশের পাসপোর্ট থাকার কারণে সৌদি আরবও সম্প্রতি 13 রোহিঙ্গাকে আটক করে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। এছাড়া আরব আমিরাত, ইন্দোনেশিয়া, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে রোহিঙ্গারাও বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। এদিকে সম্প্রতি আরাকান আর্মিদের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সংঘর্ষের জেরে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু আবারও হুমকির মুখে পড়েছে। মঙ্গলবার রাখাইন সফরে গিয়ে খোদ জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন বার্গার এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গেল বছরের নভেম্বরে 2251 জনকে ফিরিয়ে নেওয়ার কথা থাকলেও সম্প্রতি মিয়ানমার যাচাই করা 600 জনের তালিকা দিয়েছে। এদের বেশিরভাগই সনাতন ধর্মাবলম্বী। যদিও ঠিক কবে থেকে এই প্রত্যাবাসন শুরু হবে তা নিশ্চিত হয়নি। দুলি মল্লিক, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। অতিথি পাখির কলকাকুলিতে মুখর নীলফামারীর নীলসাগর। জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নে 53.90 একর জুড়ে বিনোদন কেন্দ্র নীলসাগরে 33 একর দিঘিতে আশ্রয় নিয়েছে হাজার হাজার অতিথি পাখি। তীব্র ঠান্ডা থেকে বাঁচতে সাইবেরিয়া অঞ্চল থেকে এসছে এসব অতিথি, আর তা দেখতে ভিড় করছেন অসংখ্য পর্যটক। পর্যটন কেন্দ্রটি থেকে সরকার বছরে 15 লাখ টাকা রাজস্ব পায়। অবকাঠামো উন্নয়ন ও সৌন্দর্য বাড়ানোর উদ্যোগ নিলে আয় অনেক বাড়বে বলে জানায় কর্তৃপক্ষ। আবার নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন আরো যা থাকবে।
নিউ ইয়র্কে মুসলিম কমিউনিটিতে বোমা হামলার ছক, 4 উগ্রবাদী গ্রেফতার। বিপিএলে চিটাগংয়ের বিরুদ্ধে ব্যাটিংয়ে রাজশাহী, সন্ধ্যায় খুলনার প্রতিপক্ষ সিলেট। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। বিশ্বের তৃতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতি হতে যাচ্ছে বাংলাদেশে, জাতিসংঘের প্রতিবেদন। পদ্মা সেতু জাজিরা অংশে বসানো হলো ষষ্ঠ স্প্যান, প্রায় 1 কিলোমিটার দৃশ্যমান। কুমিল্লার নাশকতার মামলায় খালেদার জামিন 4 ফেব্রুয়ারি নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের। লক্ষ্মীপুরে ট্রাক অটোরিকশার সংঘর্ষ, একই পরিবারের 5 জন সহ নিহত 7। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। সন্ধ্যা 6টায় আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন। ধন্যবাদ।